বৃষ্টি, তীব্র গরমের পর এই চরম শান্তির বৃষ্টি। শ্রীপুর গ্রামে আজ টানা 2 মাস তীব্র রোদ আর গরমের দাবদাহের পর নেমে এসেছে বৃষ্টি। বৈশাখ মাসের শেষে এই বৃষ্টি যেন ধুয়ে দিচ্ছে গ্রামটির রাস্তাঘাট, গাছগাছালি আর ঘরবাড়ি। সন্ধ্যা হয়েছে বেশ কিছুক্ষণ আগে। গ্রামের একমাত্র চায়ের দোকানদার শহীদুলের দোকানে আজ একটু একটু করে ভিড় হচ্ছে। রঞ্জু হাতে চায়ের কাপ নিয়ে বসে আছে। শহীদুলের মনের ভাবও আজ বেশ প্রসন্ন। তীব্র গরমে এতদিন কোনো লোক আসছিল না, কিন্তু আজ হয়তো একটু খদ্দের হবে। 1-2 করে লোক ছাতা মাথায় দিয়ে এসে চা খেয়ে যাচ্ছে। আব্দুল্লাহ সাজু একটা ছাতা মাথায় দিয়ে এসে দাঁড়ালো দোকানে। বারে আব্দুল মিয়া, এসো হে এসো। উফ, কি যে ভালো লাগছে সবাইকে আজকে আমার দোকানে আসতে দেখে। আব্দুল্লাহ সাজু বাঁশের টেবিলটায় বসল ঠিক রঞ্জুর সামনে। বৃষ্টির ঝমঝমের সাথে শুরু হয়েছে। তখন ধীরে ধীরে বর্জনের আওয়াজ। আরে আব্দুল সাজু, তোরা একাই এলি যে? প্রতীক কোথায়? আর কুমিল্লা থেকে কখন ফিরলি? আর বলো না রঞ্জু, আমার মেয়েটার কাল রাত থেকে পেটে ব্যথা। আমি তো যেতেই পারলাম না প্রতীকের সাথে। আব্দুলের কথা শেষ হতে না হতেই সাজু বলে উঠল, যা গরম পড়েছে, আমারও তো যাওয়া হলো না। প্রতীক একাই গেছে কুমিল্লা। বলিস কি রে? এই এত খারাপ আবহাওয়ায় ছেলেটারে তোরা একলাই ছেড়ে দিলি? কেমন ধরা বন্ধু তোরা, বল দেখি। শহীদুল এতক্ষণ চুপ করে 3 জনের কথাবার্তা শুনছিল। কি ব্যাপার সেটা ধারণা করতে না পেরে রঞ্জুর দিকে তাকিয়ে বলতে লাগলো, কি হয়েছে গো রঞ্জু? কোথায় যাওয়ার কথা বলছো? আরে প্রতীকের মেয়ের বিয়ে লেগেছে তো, তাই। ও বেটা নিজের সব সঞ্চয় দিয়ে মেয়েটার জন্য সোনার গয়না গড়াতে গিয়েছিল কুমিল্লায়। অতগুলো গয়না আর এই 2 হতভাগার সাথে যাওয়ার কথা ছিল। তাই এখন তো শুনছি সে একলাই গেছে। পথে কোনো বিপদে না পড়লেই হয়, যা দিনকাল পড়েছে। আরে আমার মেয়ের তো পেট খারাপ ছিল, এই সাজুটা কেন গেল না কে জানে। দূর, এত গরম আর শরীরটাও কদিন ধরে ম্যাচ ম্যাচ করছে। আমি কি ছাই জানি যে ও একাই রেগে মেগে চলে যাবে? তা কখন গিয়েছে সে? বেশ চিন্তায় ফেললি রে তোরা। আরে বাবু, প্রতীক তো গ্রামেরই লোক, আপন বলি পর তো নয় সে। হ্যাঁ, আমাকে ডাকতে এসেছিল বিকাল নাগাদ, আর তখনই গেছে হয়তো। বলিস কি? এখন যে সন্ধ্যা পেরিয়ে রাত নামছে, কুমিল্লাতে তো ভ্যানে করে মাত্র 2 মিনিটের রাস্তা। না, চিন্তা যে বাড়ছে রে বাপু। এমন সময় বৃষ্টির মধ্যে একটা লোককে চা দোকানের দিকে এগিয়ে আসতে দেখা গেল। লোকটার মাথার মুখের একদিক গামছায় জড়ানো, মাথায় ধরা ভাঙাচোরা একটা ছাতা। লোকটা এসে বসল তাদের সামনের দোকানের মুখোমুখি টেবিলটাই। খদ্দেরদের বসে আড্ডা দেওয়ার জন্যই শহীদুল নিজের হাতে বানিয়েছিল টেবিলগুলো। লোকটা বসতেই সবাই তাকে দেখতে লাগলো। লোকটা সবার অচেনা, লোকটাও সবার মুখের দিকে দেখতে লাগলো। তার মুখে একটা রহস্যময় হাসি খেলা করছিল। আপনাকে তো ঠিক মানে এই গ্রামে আপনাকে আগে দেখেছি বলে মনে হচ্ছে না। আমি কুমিল্লায় ভ্যান চালাই গো কর্তা। এদিক দিয়ে যাইতেছিলাম, তাই ভাবলাম চায়ের দোকানটা খোলা, একটু নয় চা খাইয়া যাই। গলার আওয়াজটা শুনে সাজু যেন একটু চমকালো। এই, আপনি কে বলুন তো? আপনাকে কোথায় দেখেছি? আমাকে তা দেখে থাকবেন রাস্তাঘাটে, পাগল ছাগল মানুষ আমি। হেয়ালি করবে না। এত বৃষ্টিতে তুমি শ্রীপুরে কি করছো? এই তো বললে যে কুমিল্লায় ভ্যান চালাও। শহীদুল ততক্ষণে বেরিয়ে এসে লোকটার দিকে চায়ের গ্লাস এগিয়ে দিয়েছে। সে দেখল আড্ডার মেজাজ বিগড়ে যাচ্ছে। আহা আব্দুল মিয়া, হতেই পারে পথিক মানুষ, চাটা তো খেতে দাও, তারপর না হয় জেরা করো। লোকটা চায়ের গ্লাস থেকে চুমুক দিয়ে চা খেল। দোকানের হ্যারিকেনের আলোয় তাকে আরো রহস্যময় লাগছে। বাইরে বৃষ্টি তখনও ঝরছে সমানে। আমি কুমিল্লা থেকে এলুম একটা মারাত্মক খবর দিতি। খবর কি? কি খবর বাপু?
আগে কর্তা, দুটো খুন হয়েছে ওই কুমিল্লা আর শ্রীপুরের মাঝের বাঁশবাগানে। কে যেন ছুরি মেরে দুটো লোকের পেট ফাঁসিয়ে ফেলে রেখে গেছে ওখানে। বলো কি, তা তুমি থানায় না গিয়ে এখানে কি করছো? চলো থানায়। আহ, উত্তেজিত হবেননি, বলতে দিন। খুনি এখানেই আছে, আমাদের মধ্যেকার একজন হলো খুনি। কি যা তা বলছো? কে তুমি? আমরা খুনি? এত বড় সাহস তোমার! আমাদের এখানে এসে তুমি আমাদেরকে খুনি বলো? সাজু, দাঁড়াও বাবু। এই যে তুমি সব খুলে বলো দেখি, হেয়ালি ছাড়ো, বুঝলে? আজ এই গ্রাম থেকে দুজন লোক বিকালের দিকে কুমিল্লার দিকে যাত্রা করেছিল, ঠিক তো? দুজন তো নয়, একজন, আমাদের প্রতীক। সাথে তো কেউ ছিল না। সেলো সেলো কর্তা, সাথে আরেকজন সেলো। তবে কি সাজু আর আমাকে বাদ দিয়েও আর কাউকে ডাক দিয়েছিল সাথে যাওয়ার জন্য? বলতেছি শোনেন, তারা তো তখন হেঁটেই কুমিল্লার দিকে গেল। তাদের মধ্যে একজন হয়তো স্বর্ণকারের কাছে যাবে বলেই এত তোড়জুড়। হ্যাঁ হ্যাঁ, প্রতীক তার মেয়ের বিয়ের গয়না আনতে গিয়েছিল। স্বর্ণকারের কাছ থেকে তারা বেরিয়ে এসে দাঁড়ালো রাস্তায়। তখন বৃষ্টি সবে শুরু হয়েছে, সন্ধেও নেমে এসেছে তখন। দুজনেরই মাথা আর মুখ গামছায় ঢাকা ছিল। আমি সামনের রাস্তা দিয়ে ভ্যান চালিয়ে ফিরছিলাম। বৃষ্টি সবে শুরু হয়েছিল, ভেবেছিলাম একেবারে বাড়ি ফিরবো। এই যে ভাই, দাঁড়াও। কি হলো গো কর্তা? কোথাও যাবো না গো, বৃষ্টি শুরু হলো যে। এই আমাদের একটু শ্রীপুর অবধি এগিয়ে দাও ভাই, তোমাকে ডবল ভাড়া দেব। আহ, আচ্ছা উঠে বসেন, চালার নিচে সাবধানে বসবেন, চালা ফুটু জল পড়ে। তাদের নিয়ে আমি তো ভ্যানে প্যাডেল দেওয়া শুরু করলাম। বৃষ্টি তখন আরো জোরে চেপে আসছে, চারিদিকে ধোয়া ধোয়া সবকিছু। মিনিট 10 ভ্যান চালিয়ে আমি ঢুকে পড়লাম কুমিল্লা আর শ্রীপুরের মাঝের ওই বাঁশবাগানে। রাস্তাটা শর্টকাট কিনা, কিন্তু বাঁশবাগানের ভেতর দিয়ে ভ্যান চালাতে চালাতে আমার কেমন যেন সন্দেহ হলো। চালার নিচে কেমন যেন চটপটির আওয়াজ শুনতে পেলাম মনে হলো। ভ্যান থামিয়ে পিছনে ফিরে যা দেখলাম। ইয়ে, রঞ্জু, আমার শরীরটা কেমন খারাপ লাগছে গো। আমি গেলাম বাড়ির দিকে। আরে থামো বাপু, আমাদের মধ্যেই নাকি খুনি। আগে শুনে নি এর কথাগুলো, তারপর যাস। আর সবে তো রাত নামলো। তা ঠিক, তা ঠিক। আরে ধুর, কি দেখলে সেটা তো বলো। দেখলাম চালার নিচে একটা লোক আরেকটা লোকের গলা টিপে খুন করেছে। আমি ততক্ষণে ভ্যান থেকে নেমে পড়েছি, কি হচ্ছে সেটা বুঝবার চেষ্টা করতেছি। এই যে বেটা, কোথায় পালাচ্ছিস? এই কথা যদি কেউ জানতে পারে, তোকেও আমি আমি সবাইকে বলেই দেব তুমি খুনি, লোকটাকে মেরেই ফেললে। হ্যাঁ, কি ক্ষতি করেছিল ও? চুপ! ওর কাছে কত সোনার গয়না আছে তুই জানিস? যাই হোক, ভেবেছিলাম ভাগ দিলে তুই মুখ বন্ধ রাখবি। এখন তো দেখছি তুই বিপদ। তবে আর কি বাবা, বিপদ, তুমিও মরবে। এতদূর শোনার পরই হঠাৎ সাজু এক দৌড়ে বেরিয়ে পড়ল চা দোকান থেকে। সবাই এই ঘটনা দেখে তো অবাক হয়ে তাকিয়েছিল তার দিকে, কিন্তু দুপা দৌড়েই থমকে দাঁড়াতে হলো তাকে। তার সামনে এসে দাঁড়িয়েছে একটা ছায়ামূর্তি, দু চোখ জ্বলছে তার ভাটার মতো, গলায় লাল আঙুলের ছাপ একদম স্পষ্ট দেখা যাচ্ছে, ফ্যাকাশে তার দেহ। প্রতীকদা, প্রতীকদা, আমাকে ক্ষমা করে দাও। আমি লোভের বশে ভুল করে ফেলেছি প্রতীকদা। ততক্ষণে চা দোকানের সেই ভ্যান চালকেরও চেহারা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। মুখ থেকে গামছাটা সরে যেতেই দেখা গেল থ্যাতলানো তার মুখটা একদিকে। সবাই আঁতকে উঠল সেই ভয়ঙ্কর চেহারা দেখে। সে ধীরে ধীরে হাওয়ায় ভাসতে ভাসতে বের হলো দোকান থেকে। তোর লোভ এত বেশি যে তুই আমাকেও ছাড়লি না।
মতো গরিবকেও শেষ করে দিলি তুই। এবার আমার পরিবারের কি হবে বলতো? সবাই অবাক চোখে দেখতে লাগলো তাদের সামনে ঘটে চলা সেই ভৌতিক ভয়ার্ত দৃশ্য। প্রতীকের প্রেতাত্মা এবার লম্বা হাত বাড়িয়ে চেপে ধরল সাজুর গলা। সাজুকে তুলে ধরল সে আকাশে। আমি আমার সারা জীবনের সঞ্চয় দিয়ে যে গয়নাগুলো বানিয়েছিলাম, তুই এত লোভ তোর! তোকে আমি বিশ্বাস করে সাথে নিয়ে গিয়েছিলাম, আর তুই কিনা বিশ্বাসঘাতক! প্রতীক, বাপ, ছেড়ে দে ওকে, ওরও তো পরিবার আছে। ভ্যান চালকের প্রেতাত্মাটা ঘুরে দাঁড়ালো রঞ্জুর দিকে। তার চোখে ঘৃণা। অপরাধীকে ছেড়ে দিতে বলছে সে, সেও তো সমান অপরাধী। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মটমট করে একটা শব্দ হলো সাজুর ঘাড়ের কাছে। মাথাটা ঝুলে পড়ল একদিকে, তারপর ঝটপট করেই তার দেহটা নিথর হয়ে গেল। ঝপ করে তার দেহটা মাটিতে ফেলে দিয়ে ভয়ঙ্কর দৃষ্টিতে প্রতীক তাকালো চা দোকানের দিকে। অপরাধীকে ছেড়ে দিতে বলছো? তোমাদের জন্যই আজ সমাজ কুলসিত, তোমাদেরও শাস্তি পাওয়া উচিত। এই বলেই সেই ভ্যান চালক আর প্রতীকের প্রেতাত্মা ভয়ঙ্করভাবে হাসতে হাসতে হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসতে লাগলো তাদের দিকে। তাদের এই অবস্থা দেখে কেউ আর দাঁড়াতে পারল না সেখানে। প্রাণ ভয়ে সবাই দৌড় দিল ঝড় বৃষ্টির তোয়াক্কা না করেই। দৌড়তে দৌড়তে আব্দুল একটা কথাই ভাবল, সাজুর মতো ছেলে এত বড় কাণ্ড ঘটিয়ে তাকে নিয়ে হাজির হয়েছিল চায়ের দোকানে। মানুষের মনে কত লোভ থাকলে এত বড় ষড়যন্ত্র ঘটাতে পারে। তার আদর্শ নিদর্শন হিসেবে সাজুর নাম সবাই মনে রাখবে। পরদিন সকালে সেই বাঁশবাগানে পাওয়া গেল ভ্যান চালক আর প্রতীকের লাশ। প্রতীকের গলা টেপা দেহটা পড়ে আছে ভ্যানের ওপর, আর তার পাশেই পড়ে রয়েছে ভ্যান চালকের মাথা থেতলে যাওয়া দেহটা। একটা মানুষের লোভ কিভাবে তিনটে পরিবারকে শেষ করে দিল সেই কথা মনে রাখবে শ্রীপুর সারা জীবন।